দর্শক এবার মূল আলোচনায় ফিরব। ফাহিম ভাই, গতকালকের ম্যাচটি নিশ্চয়ই দেখেছেন, কতটুকু আশাহত হয়েছেন আপনি? এবং এই ধরনের একটা জয় জিম্বাবুয়ের, যদিও জিম্বাবুয়ে টি-20-তে কোয়ালিফাই করতে পারেনি, তারপরও তারা যেভাবে জিতেছে, আমাদের জয়গুলো এর আগের যদি বলি সেভাবে সেরকম কনভিন্সিং উইং যেটাকে বলে সেটা ছিল না। সেখান থেকে ধন্যবাদ। না, হারের ব্যাপারটা তো থাকবে, কখনো কখনো হারতেও পারে একটা দল, সেটা ঠিক আছে। এর আগের ম্যাচগুলোতে কিন্তু সেকেন্দার রাজা কোনো ম্যাচেই কিন্তু পারফর্ম করেনি। ওদের একজন স্টার প্লেয়ার, সে আরও একজন স্টার ব্রায়ান ব্যানেট এবং না, যে রিটায়ার করলো গতকালই বোধহয়, ম্যাচের পরে রিটায়ার করলো, হোয়াটএভার, সেও কিন্তু পারফর্ম করতে পারেনি। সো ওদের সিনিয়র প্লেয়ার যারা ছিল তাদের মধ্যে কেউ পারফর্ম করতে না পারাও একটা বড় কারণ প্রথম 4টা ম্যাচে ওদের এইভাবে হেরে যাওয়া। এভাবে বলতে আমরা বেশ খুব যে ইজি হেরে গেছে তারা, তা কিন্তু নয়। সো ওরা যদি ভালো খেলতো তাহলে আরও কম্পিটিটিভ হতে পারতো হয়তো। তবে যেটা হয়ে দাঁড়িয়েছে যে প্রথম থেকেই বোধহয় আমাদের একটা পরিকল্পনা ছিল যে এই সিরিজটা আমাদের জিততে হবে, সিরিজটা জিতে তারপর আমরা চিন্তা করব এক্সপেরিমেন্ট করা যায় কিনা। সো এইসব কথার মধ্যে দিয়ে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হয়ে যায় যে আমরা নিজেদের নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী ছিলাম না। সো যেমন সিরিজের শুরু থেকেই আমরা বারবার বলে এসেছিলাম, আমি বারবার বলে এসেছিলাম যে ব্যাটিং করাটা খুব বেশি জরুরি, ব্যাটিংটা আমাদের একটা সমস্যার জায়গা। আমরা বারবার কিন্তু ওদেরকে ব্যাটিং করার সুযোগ দিয়েছি যখনই টসে জিতেছি। তাতে যেটা হয়েছে, ওরা টসে ব্যাটিং করে কিন্তু খুব বেশি রান করতে পারেনি। সো একটা বড় রান করার যে প্রেশার থাকে ব্যাটিংয়ের উপরে, সেই প্রেশার নিয়ে আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং করতে হয়নি কিন্তু। সো পরীক্ষা দেওয়ার সুযোগ তাদের সেভাবে হয়নি। কিন্তু যখন পরীক্ষা দেওয়ার সুযোগটা হলো তখন কিন্তু যখন আমরা প্রথম ব্যাটিং করার সুযোগ পেলাম তখন দেখলাম যে না, সবাই একটা চাপ অনুভব করছে। এই চাপটা অ্যাভয়েড করার বারবার আমরা চেষ্টা করছি কিন্তু, বাই নট ব্যাটিং ফার্স্ট। এই অ্যাভয়েড করতে গিয়েই কিন্তু আস্তে আস্তে চাপটা আরও বেড়েছে কিন্তু। সো আসল পরীক্ষার মুখোমুখি হতে না চাওয়াটা একটা বড় ব্যর্থতা এই সিরিজে। বিপক্ষ দল অত শক্তিশালী নয়, ওইসব কিছু আমি বাদ দিলাম, কিন্তু নিজেদের থেকে কিছুটা চাপ নেওয়ার যে ব্যাপারটা, সেটা খুব জরুরি ছিল। চাপ নিয়ে কিছু করতে পারাটার মধ্যে অর্জনের ব্যাপারটা আসে। আমরা যদি এই যে পাকিস্তান এবং আয়ারল্যান্ডে যে সিরিজটা হচ্ছে, এক হয়েছে কিন্তু দ্বিতীয় ম্যাচেও আয়ারল্যান্ড খুব ভালো খেলেছে কিন্তু হেরে গেছে। কিন্তু পুরো ম্যাচটা জুড়ে যে চাপের ব্যাপারটা, দুই দলের উপরে চাপ হচ্ছে, কিন্তু এটাই কিন্তু অর্জন। কিন্তু চাপের মধ্যে পারফর্ম করতে পারাটা হচ্ছে গিয়ে অর্জন। এবং সেই অর্জন নিয়ে যদি আমরা যেতে পারতাম বিশ্বকাপ খেলতে, তখন কিছু ভালো করার চিন্তা ভাবনা করা যেত কিন্তু। জি, আমি সেই প্রসঙ্গে আসতে চাই। আপনি বলছিলেন যে আয়ারল্যান্ড ভালো খেলেছে। আয়ারল্যান্ডের 2 ইনিংসে, যদিও তারা প্রথম ম্যাচটাতে তারা পরে ব্যাট করে জিতেছে এবং দ্বিতীয়টাতে তারা 180+ রান তারা করতে হয়েছে পাকিস্তান, 190+। এক্স্যাক্টলি সেই জায়গাটা থেকে। এবং খুব দ্রুত আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে 11 রানের মধ্যে যখন 2 উইকেট বাবর আজম কিংবা সেলিম আইয়ুবের উইকেট পড়ে গেল, সেই জায়গাটা থেকে ঘুরে দাঁড়ালো যেভাবে ফখর জামান কিংবা রিজওয়ানের ব্যাটে। এবং তারা কিন্তু এমন নয় যে তারা বিষয়টা খুব কঠিন বা জটিল হয়েছে বিষয়টা তাদের জন্য, খুব সহজেই তারা যখন ব্যাট করছিল এবং সাবলীলভাবেই কিন্তু তারা জয় পেতে সক্ষম হয়েছে। এই বিষয়টা কতটুকু শেখার জায়গা রয়েছে বাংলাদেশ? না, পাকিস্তানের ভীষণ চাপে ছিল, কারণ 190+ একটা রান চেজ করা খুব সহজ না। প্রথম ম্যাচে হেরে যাওয়া, সেই চাপ ছিল। কিন্তু একবার যখন আস্তে আস্তে চাপ থেকে একটু বেরিয়ে আসলো, তারপর কিন্তু আর পাকিস্তান ছাড়েনি খেলাটাকে। এবং এই দুজনেরই আসলে স্ট্রাইক রেট 150-এর কাছাকাছি ছিল, কিংবা তার চেয়ে তো বেশি। কারণ আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে ওরা। জিনিসটা হচ্ছে যে স্কোরবোর্ড যেটা চাইবে সেই অনুযায়ী খেলতে পারাটা খুব জরুরি কিন্তু, সেটা ওরা করেছে। এবং এমন একটা জয়, এমন একটা পারফরমেন্স দলের সার্বিক আত্মবিশ্বাসকে অনেক উপরে নিয়ে আসে কিন্তু। ড্রেসিং রুমের মধ্যে যে টেনশনটুকু থাকে সেটাকে আস্তে আস্তে সরিয়ে দেয় কিন্তু। সবার মধ্যে আত্মবিশ্বাসের জন্ম হয় যে হ্যাঁ, না, আমরাও পারি। এর আগে যেটা নিজেদের নিয়ে যা ভাবছি সেটা ঠিক না, এটাই আমাদের খেলা। সো এই ভাইবটা থাকাটা খুব জরুরি, বিশেষ করে আমাদের মতো দলে যেখানে ইনএক্সপিরিয়েন্স প্লেয়ারের সংখ্যা বেশি আছে, যেখানে ওরা যেখানে ক্রিকেট খেলে, ডোমেস্টিক ক্রিকেটের কথা যেন বলি, সেখানে ওই ধরনের ইন্টারন্যাশনাল ক্রিকেটের আবহাওয়া একেবারেই নেই। সেখানে এই ধরনের কনফিডেন্সটা খুব জরুরি। সেটা আমরা সেভাবে
নিতে পারিনি, এই জিম্বাবুয়ে সিরিজ সেভাবে নিতে পারিনি। আমি যদি হয়তো আমরা বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার পেয়েছি, সেরকম ঘটনা খুব বেশি ঘটেনি কিন্তু। তো সেই কারণেই আমি বলতে পারছি না যে এই জিম্বাবুয়ে সিরিজ থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি। এক্স্যাক্টলি। তারপরও যদি কালকের ম্যাচটার কথাই বলি, সাকিব আল হাসানের বোলিংটা একটু আলাদাভাবে আপনাকে মানে নজর কেড়েছে কিনা? তিনি তুলনামূলকভাবে অন্যান্য বোলাররা যেখানে খরুচে ছিলেন সেখানে সাকিব আল হাসান কিংবা মুস্তাফিজুর রহমানের তো করেছেনই, কিন্তু সাকিবের কথা আমি সাকিব বোধহয় কালকে খুব ভালো বোলিং করেছে। সাকিব খুব ভালো বোলিং করেছে, 9 রান দিয়েছেন 4 ওভার। সাকিব খুব ভালো বোলিং করেছে এবং সাপোর্ট না পাওয়ার কারণে বোধহয় আমরা হেরে গেলাম, কারণ অন্য দিক থেকে অনেক বেশি, দু একজন অনেক বেশি রান দিয়েছে। সাইফুদ্দিন প্রায় 14 করে রান দিয়েছে, প্রায় 14 করে রান দিয়েছে, 50-এর বেশি রান দিয়েছে 4 ওভারে। বাট সাকিবের বোলিং খুব ভালো মনে হয়েছে। সাকিবকে ওরা চেষ্টা করেও কিন্তু রান বের করতে পারেনি, খুব সাবধানে খেলতে হয়েছে। সো এটা একটা আশার কথা যে বোলিংয়ের দিক থেকে অন্তত সে খুব ভালো করছে। ব্যাটিংয়েও আশা করি আস্তে আস্তে ফর্মে ফিরে আসবে এবং ওর পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট হবে। বিশ্বকাপের মতো ওরকম প্ল্যাটফর্মে সাহসী খেলোয়াড় প্রয়োজন, তো সে তাদের মধ্যে একজন হবে আশা করছি। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার কথা ছিল আজ, শেষ পর্যন্ত আমরা যতটুকু জানতে পারলাম যে আজকে হবে না, সম্ভবত তাসকিন আহমেদের জন্য অপেক্ষায় রয়েছে ক্রিকেট বোর্ড। সেই জায়গাটা থেকে তাসকিন আহমেদের ইনজুরি, তিনি যতটা ফর্মে ছিলেন বিশ্বকাপের আগে, আমরা প্রায়শই দেখে থাকি তিনি বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়েন, এর আগে বেশ কয়েকবার তার সাথে এমন হয়েছে। সেটা একটা বড় ধাক্কা কিনা বাংলাদেশ স্কোয়াডের জন্য? বিশাল ধাক্কা। আমাদের বোলিং শক্তির একটা অন্যতম জায়গা তাসকিন, এবং তাসকিনকে মাঝখানে আবার যখন ফিরে আসলো খুব একটা রিদমে দেখিনি ইন টার্মস অফ পেস বা ওর যে থ্রেটটা সেটা সেভাবে দেখিনি। বাট এই সিরিজে খুব ভালো দেখেছি, কিন্তু এই সিরিজে ও খুব ভালো বল করছিল। তবে এই প্রশ্নটা কিন্তু এসে যায় যে ওকে আমরা কীভাবে ম্যানেজ করছি। এই সিরিজের শুরুতে এত ভালো ছিল, এত সুন্দর করে বল করলো, কিন্তু ওকে আমরা ধরে রাখতে পারলাম না। সো সেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা আপনি বলতে চাচ্ছেন? ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা যদি বলি বা অন্য যে কোনো ইয়েতেই বলি যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না, তো বিকজ এখানে টি-20 খেলা হচ্ছে, এইটুকু লোড নেওয়ার মতো ক্যাপাসিটিও নিশ্চয়ই আছে। আমি সব কিছু মিলিয়েই বলছি যে আমরা আমাদের বোলারদের কতটুকু যত্ন নিতে পারছি, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ বিশ্বকাপের মতো একটা জায়গায় যাবার ইমিডিয়েট আগে এরকম একটা ঘটনা ঘটে যাওয়াটা খুব দুঃখজনক। আশা করব ও যদি ফিরে আসতে পারে সেটা দলের জন্য খুব ভালো হবে। এছাড়া বোধহয় কিছু করার নেই বোধহয়। কিন্তু এই মুহূর্তে ও যে বোলিংটা করছিল সেটা আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী ছিলাম। এই ধরনের একটা ছেদ কাটলো কিনা যদি মুস্তাফিজ, তাসকিন এই মানের বোলাররা অনেক কিছু করতে পারে, একটা দলের জন্য অনেক কিছু করতে পারে। তো সেইটা কে মেকআপটা করবে দেখতে হবে, যে ইন কেস যদি তাসকিন খেলতে না পারে তাহলে আমরা কার উপরে ভরসা করতে পারবো। জি, আমরা গতকালকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নাজমুল শান্তকে বলতে শুনলাম যে আইপিএলে আমরা যেমনটা লক্ষ্য করছি যে প্রায়শই হরহামেশাই 200+ রান হচ্ছে। তিনি যেটা বললেন যে বিশ্বকাপে আসলে তেমনটা হওয়ার কোনো সুযোগ নেই, বরঞ্চ বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে যেমন রান হচ্ছে 60, 70, 80 এরকম রানই হবে, 200 কদাচিৎ হয়তো বা হলে 2-1টা ম্যাচে হলেও হতে পারে। আপনি তার কথার সাথে আপনি একমত কিনা? আমরা আবার পাকিস্তান আয়ারল্যান্ডের কথায়, ওই ম্যাচের কথায় আবার চলে আসে। এই মুহূর্তে চলছে আরেকটা দেশে, যদিও হয়তো বা ওয়েদার কিংবা কন্ডিশনের বা এক ধরনের বৈপরীত্য রয়েছে, তারপরও সেখানেও কিন্তু প্রচুর রান হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, আপনি নাজমুল শান্তর কথার সাথে একমত কিনা? না, আইপিএলে যে পরিমাণ রান হচ্ছে, আইপিএলে কিন্তু 200+ রান অনেক হয়েছে, 200+ রান অনেক হয়েছে। আইপিএলে যেহেতু একটা বিশাল অনেক লম্বা একটা টুর্নামেন্ট, এবং ওইটা ট্রেন্ডই হচ্ছে, এগ্রেসিভ ক্রিকেটই হচ্ছে ওখানে ট্রেন্ড, এবং ওখানে সে সুযোগ আছে। আমি বারবার ফিরে আসতে পারবো, এত ম্যাচের মধ্যে ফিরে আসার সুযোগ থাকে। কিন্তু বিশ্বকাপের মতো জায়গায় 3-4টা ম্যাচের বেশি খেলার সুযোগ থাকে না। সো ওখানে অনেক রিস্ক কেউ নিতে চাইবে না। ম্যাচ জয়ের জন্য যতটুকু দরকার ততটুকুর মধ্যে হয়তো নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে। কিন্তু তারপরে আমি বলবো যে 180-200 রানের মতো বোধহয় স্কোর হবে, অনেক ম্যাচেই হবে। কারণ ট্রাভিস হেডের মতো প্লেয়াররা যদি সাধারণ বলারদের খুঁজে পায়, ও ঠিকই কিন্তু ওই 35 বলে 40 বলে সেঞ্চুরি করে চলে যাবে কিন্তু। এবং অনেক এরকম খেলোয়াড় অনেক আছে, আমরা হয়তো খেয়াল রাখছি না, খোঁজ খবর রাখছি না। পৃথিবীর প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা দলে এরকম 2-4 জন খেলোয়াড় আছে, অন্তত 1-2 জন খেলোয়াড় আছে যারা 30-35-40 বলে সেঞ্চুরি করে ফেলতে পারে যদি বিপক্ষ দল একটুও ছাড় দেয়। সো আমার মনে হয় আমরা কিছুটা চিন্তাভাবনার দিক থেকেও পিছিয়ে আছি। সো আমার মনে হয় যে চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করাটাই বোধহয় ভালো, ইনস্টেড অফ সেইং যে না
আমরা যা আছি আমরা খুব ভালো একটা অবস্থায় আছি, এটাই সেরা, এইটা না বলে বোধহয় আমাদের যদি কোনো সেই আত্মতুষ্টিতে আসলে ভোগার কোনো সুযোগ নেই, এবং আমরা আসলে ভোগার মতো কোনো অবস্থাও দেখিনি অন্তত এই সিরিজে। না, টু বি অনেস্ট না। দুই একজনের পারফরমেন্স ছিল যেটা আমরা বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, এটা মোটামুটি এই বিশ্বকাপের যে কম্পিটিশন থাকবে সেটার সাথে মানিয়ে নিতে পারবে, দু একজনের আছে, কিন্তু অ্যাজ এ হোল দলীয়ভাবে তো নেই বলতেই হবে। ব্যক্তিগতভাবে যে খুব বেশি কেউ সেরকম পারফরমেন্স করেছে এটা বলার কোনো সুযোগই নেই। জি, গতকাল নিশ্চয়ই শুনছিলেন আসলে আমাদের শিরোনামে যে নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি, তিনিও একটি কথা মন্তব্য করছিলেন যে তিনি সাধারণত আমরা লক্ষ্য করে থাকি যে বিশ্বকাপের আগে তিনি বলে থাকেন যে আমরা এই বিশ্বকাপ নিয়ে ভাবছি না, পরবর্তী বিশ্বকাপে একটা ভালো শক্তিশালী দল করবো, কিন্তু এইবার আমরা প্রথমবারের মতো তিনি সেরকম কোনো আশার বাণী তিনি শোনাননি। তিনি যেটা বললেন যে বিশ্বকাপ জয়ের মতো কোনো দল কিংবা সেরকম কোনো পারফর্মার দলে নেই, তিনি সেরকম আশাবাদী হতে পারছেন না। তার সাথে নিশ্চয়ই আপনি একমত হবেন কিনা আমি সেই প্রশ্নের উত্তরটি নিব, তবে তার আগে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে একটা ছোট্ট বিরতির সময় হলো, কিছুক্ষণের মধ্যে ফিরছি। দর্শক, ফিরলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আলোচনা করছি বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ নিয়ে এবং বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে। ফাহিম ভাই, একটা প্রশ্ন ছিল বিরতির আগে আপনার কাছে যে নাজমুল হাসান পাপন তিনি আশাবাদী নন এই দলটাকে নিয়ে, তিনি বলছেনই যে আসলে যে দল সেই দল নিয়ে এই ধরনের স্বপ্ন দেখা, বিশ্বকাপে ভালো করা কিংবা সেটা আসলে মানে নিশ্চয়ই কেউই তার মতো ওনার আশা হতে হবার তো নিশ্চয়ই কারণ আছে। উনি তো আমি কালকে দেখছিলাম যে স্টেডিয়ামে বসে খেলা দেখছেন, এবং উনি নিশ্চয়ই আশা করতে পারেননি যে 4টা ম্যাচ জেতার পরে এভাবে আমরা শেষ ম্যাচে হেরে যাব। হেরে যাওয়াটাই হয়তো ওনার কাছে বিশাল একটা ধাক্কা হবে। হ্যাঁ, এই কথা কিন্তু অনেকবার আমরা শুনেছি যে উনি বলেছে যে আমরা ভালো করতে চাই, একটা প্রিপারেশন নিয়ে হয়তো একটা লক্ষ্য নিয়ে আমরা করবো, কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যেটা হয়েছে যে 2 বছর 3 বছর আগে আমরা যতটুকু আশা করতে পারতাম আজ বোধহয় সেটাও করতে পারছি না। মানে দিনকে দিন কি দেশের ক্রিকেটটা কি উল্টো পথে হাঁটছে কিনা, উল্টো পথে হাঁটছে কিনা জানি না, কিন্তু আমাদের যে জায়গাটা, আমাদের আশার যে জায়গাটা, সেটা আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে, অনেকে ম্লান হয়ে যাচ্ছে। আমরা এর আগেও কিন্তু অত ভালো না করলো না, এবার বিশ্বকাপ নিশ্চয়ই আছে ভালো, অন্তত 2-4টা ম্যাচে এবার সেই আশাটাই বোধহয় করা যাচ্ছে না। হয়তো এই কারণেই হয়তো দল আরো ভালো করবে, হয়তো আমি জানি না, বাট করলে খুবই ভালো হবে, আমরা খুবই খুশি হব দল যদি ভালো করে, দল যদি প্রমাণ করতে পারে যে আমরা যে কথাগুলি বলছি এটা ঠিক না, দলের প্রিপারেশন খুব ভালো হয়েছে, দল খুব ভালো অবস্থায় আছে, এবং এই দলটা ওখানে গিয়ে ম্যাচ জিতবে এবং পরবর্তী রাউন্ডে চলে যাবে। ব্যাপারটা যে তা হয়, আমাদের চাইতে খুশি বেশি কেউ হবে না। কিন্তু যতটুকু দেখেছি এবং এর আগেও যতটুকু দেখেছি এবং এবারও যতটুকু দেখলাম, তাতে সেইভাবে ভাবাটা খুব কঠিন, এবং সেই কারণেই হয়তো বোর্ড প্রেসিডেন্ট বলেছেন যে এদের নিয়ে হয়তো এই দল নিয়ে খুব বেশি আশাবাদী হবার কিছু নেই। জি, আপনি যেটা বলছিলেন যে অন্যান্য বার আপনি যে যতটুকু আশা থাকে ঠিকই, কিন্তু আলটিমেটলি আমরা বড় আসরগুলোতে বা বিশ্ব আসরগুলোতে আমরা সেরকম আশানুরূপ ফল আমরা দেখতে পাই না, হয়তো বা 1-2 ম্যাচে। আমি টি-20 বিশ্বকাপের কথাই যদি বলি, 2021 সাল থেকে 3টা টি-20, 2টো হয়েছে টি-20 বিশ্বকাপ, আরেকটি মানে দুয়ারে করা নাড়ছে। এর আগের 2 টি-20 বিশ্বকাপে যতটুকু আশা ছিল এবার হয়তো বা ততটুকু নেই, কিন্তু ফলাফল কিন্তু ভালো হয়নি। ওয়ার্ল্ড কাপের যে রেজাল্ট সেটা কিন্তু একেবারে আশার উল্টো দিকেই হয়েছে। মানে সেটা আপনি যেটা বলছিলেন যে সেটা কিছুটা হলেও চাপটা রিলিজ করে দিতে পারে কিনা ক্রিকেটারদের, যে আমরা যেহেতু আশা করছি না ততটা, সেভাবেই তারা খেলে। তা করবে না, তাদের মধ্যে তো চাপ থাকবেই, মানে তাদেরও প্রমাণ করার জায়গা আছে। অথচ আমরা একটু হিসাব করে যদি দেখি এর আগের দলগুলোর সাথে এবার দলগুলোর যে পার্থক্য যদি দেখি, আমাদের তখন একটা তহবিল ছিল না, কিন্তু এখন যেমন অনেককে দেখছি, কিন্তু মাহমুদুল্লাহকে যেভাবে খেলতে দেখছি, এই ধরনের ক্রিকেট কিন্তু আগে খেলেনি। কিন্তু প্লাস আমাদের যে বোলিং, এটা একটা মোস্তাফিজ যে জায়গায় আছে, তাসকিনের কথা যদি বলি, মেহেদী শেখ মাহাদিও খুব ভালো বোলিং করছে, একটা লেগ স্পিনার আছে আমাদের এখন। দলের অবস্থান কিন্তু মানে ইন্ডিভিজুয়াল প্লেয়ার যদি ধরি আগের তুলনায় কিন্তু বেটার, কিন্তু অথচ ওভারঅল পারফরমেন্স বোধহয় সেরকম হচ্ছে না। কিন্তু আমার ভীষণ মনে হয় এই দলের যে সোল বলা হয়, সোল, আত্মা, এই দলের কোনো সোল নেই, সেটাই মিসিং। একটা কিছু থাকতে হয় যার জন্য খেলবে, একটা কিছু থাকতে হয় যার জন্য আমি আমাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব, দ্যাট ইজ মিসিং। আমরা এখানে নিজেদের খেলাটাই খেলছি, নিজেরাই ভালো খেলছি, জায়গাটা থেকে অনেক ঘাটতি একটা, সেটা ওই জিনিসটা হয়ে উঠছে না, ওই জিনিসটা হয়ে উঠছে না, সিনক্রোনাইজেশনের জায়গা, সেই জায়গাটায়। সেটার জন্য একটা কারণ থাকতে হয় যে এই জন্য
আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব যে ব্যাপারটা আছে না, ওই ধরনের একটা ইন্টারনাল মোটিভেশন সেটা যেন মিসিং। সেই জন্য আমি বলি যে দিস টিম ডাজন্ট হ্যাভ এ সোল, এটা খুব জরুরি জিনিস, কিন্তু সেটা বোধহয় মিসিং। সবই আছে কিন্তু ওই সোলটা নেই, যে সোলটা আপনাকে ভীষণভাবে কি বলবো মোটিভেটেড করবে বা আপনার ইচ্ছাটাকে। কারণটা কি মনে হয় আপনার, কিংবা এই সোলটা কিভাবে আমরা পেতে পারি অন্তত? এটা বোধহয় কিছুটা আমাদের কালচারের কারণে, বোধহয় কালচারের কারণে। আমরা আমাদের ক্লাবের কথা যদি বলি, সবখানেই আমি দেখেছি আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের খেলাগুলো হয় সিলেকশন টাইপের। আমরা ভালো করলে দলে জায়গা পাবো, জাতীয় দলে মূল দলে বলি, কিংবা আন্ডার-15 বা আন্ডার-17 কোনো এ টিমে বা হাই পারফরমেন্স আমাকে নেওয়া হবে আমি যদি পারফরমেন্স করি। আমার পারফরমেন্সের যদি আমার টিম জিতবে, সেই জিনিসটা আমরা খুব কানেক্ট করি না। কিন্তু আমরা যদি আমরা প্রিমিয়ার লিগে যদি দেখি যে আমি অনেক রান করেছি, তার মানে আমি এখানে আমার অনেক রান করার পরে হয়তো আমার টিমের অবস্থা 4 কিংবা 5, অর্থাৎ মানে কিছুটা স্বার্থপরতার জায়গাটা। হ্যাঁ, এটা স্বার্থপরতা শুধু তাদের না, এটা স্বার্থপর শুধু তারা হয়নি, এটা আমাদের কারণে তারা হয়েছে। কিন্তু আমরাও তাদেরকে সেই উপদেশই দেই, তুমি যদি তোমার রানটা করতে পারো, তুমি যদি ভালো করো, তুমি যদি হাই স্কোরার হও, তোমাকে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। কিন্তু ফর এক্সাম্পল জাকির আলী অনেক এই যে লাস্ট ইনিংসটা খেললো, এটার মূল্য কতটুকু? 21, 22 বা 23 রান করেছে সে 11 বা 12 বলে, এটার মূল্য কতটুকু? যতটুকু তাকে সুযোগ দেওয়া হচ্ছে, এটার মূল্য কতটুকু? এটা দিয়ে কিন্তু সে হাইয়েস্ট করা হতে পারবে না। কিন্তু এই রানটার কারণেই হয়তো আমরা একটা ম্যাচ জিতবো। হ্যাঁ, এটার কারণেই আমরা একটা মোমেন্টাম পেয়েছিলাম, আমরা 150 রান প্লাস করতে পেরেছিলাম। এই খেলাটা খুব জরুরি, এই খেলাটার ভীষণ অভাব আমাদের। যে ইমপ্যাক্ট ক্রিকেট যেটা আমরা এটা, হ্যাঁ, ইমপ্যাক্ট তখনই আসবে আপনি যখন আপনার স্কুলে খেলবেন, যে কোনো অবস্থায় আমার স্কুলকে জিততেই হবে, জিততেই হবে। এটা না আমাকে ভালো খেললেই হবে, আমি একটু ভালো খেললাম স্কুলে সব আমাকে নাচেনি, তা না, কিন্তু আমার জিততেই হবে, না তো আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। সেই আবেগটা খুব জরুরি। এই আবেগটা আমাকে দিয়ে বা আপনাকে দিয়ে অনেক কিছু করিয়ে নিতে পারে। কিন্তু এক্স্যাক্টলি ইমপ্যাক্ট বা আবেগ যাই বলি না কেন, অবশ্যই আমরা চেষ্টা থাকবে আমাদের আশা থাকবে যে বিশ্বকাপের আগে ক্রিকেটারদের সেই মানসিকতা হবে। একেবারে শেষ দিকে চলে এসেছি, ছোট্ট একটা কথা বলে একটু শেষ করে দিতে চাই। সেটা হচ্ছে যে মোটামুটিভাবে যদি তাসকিনকে দলেও রাখা হয়, 14 জনের স্কোয়াড মোটামুটিভাবে সবাই জানা। আপনার কাছে কি মনে হয় 5 পেসার অর্থাৎ তানজিম সাকিব নাকি তানভীর ইসলাম, এই দুজনের মধ্যে থেকে কাকে আপনি এগিয়ে রাখবেন বিশ্বকাপ স্কোয়াডে? সাকিবকে, তানজিম সাকিবকে। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাই হোক না কেন, আসলে যতবারই আমরা হতাশ হই না কেন, তারপরও আমরা নিশ্চয়ই বাংলাদেশের খেলাটা দেখব, বাংলাদেশ দলকে উৎসাহ দিয়ে যাব। যেহেতু আমাদের নিজেদেরই দেশ, আমাদের হয়তোবা আমরা অনেক সময় আক্ষেপ করি, আমরা অনেক সময় আমাদের মন খারাপ হয়, কিন্তু তারপরে কিন্তু খেলাটা দেখতে হয়। অবশ্যই আমাদের সেই প্রত্যাশাটাই থাকবে, বাংলাদেশ দল ভালো করবে। শেষ করতে আসলে লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।